আজকে সন্ধ্যাবেলা সক্রেটসের মৃত্যু হবে। সক্রেটস হেমলক বিষ পান করে মারা যাবে এবং মৃত্যুর আগে আজকে সকালবেলা সক্রেটস শেষবারের মতো তার বন্ধুদের সাথে একটা দার্শনিক আলোচনায় যুক্ত হয়। যে দার্শনিক আলোচনায় বিভিন্ন বিষয় উঠে আসে, যেমন আমাদের মধ্যে কি সত্যি কোনো আত্মা আছে? সক্রেটস কি আত্মাতে বিশ্বাস করত? আমাদের আত্মা কি ইমমর্টাল? প্রকৃত জ্ঞান বলতে কি বোঝায়? প্রকৃত বাস্তব বলতে কি বোঝায়? ইত্যাদি ইত্যাদি। এবং সক্রেটসের এই বন্ধুদের মধ্যে একজন ছিল যার নাম হচ্ছে ক্রিটো। ক্রিটো কিছুদিন ধরে সক্রেটসকে বারবার এটা বলতো যে, সক্রেটস, তুমি যদি একবার বলো তাহলে আমি তোমার বেঁচে থাকার ব্যবস্থা করে দিতে পারি। জাস্ট তুমি এই জেলখানা থেকে পালিয়ে যাবে, গিয়ে অন্য দেশে বা অন্য রাজ্যে তুমি একজন এক্সাইল ফিলোসফারের মতো বেঁচে থাকবে। এবং তুমি কিভাবে পালিয়ে যাবে, এই জেলখানা থেকে কিভাবে বার হবে, কোন রাস্তা দিয়ে যাবে, তার সমস্ত রকমের ব্যবস্থা আমি করে রেখেছি। যেখানে যেখানে টাকা পয়সা দেওয়া দরকার, ঘুষ দেওয়া দরকার, বা যেখানে যেখানে রাস্তা, মানে যে রাস্তা দিয়ে তুমি যাবে, সমস্ত প্ল্যানিং সব কিছু রেডি করা আছে। শুধুমাত্র তুমি যদি একবার হ্যাঁ বলো, তাহলেই আমরা এই প্ল্যানটাকে সার্থক করতে পারি এবং তোমার মৃত্যুর দিকে এগিয়ে যাওয়ার কোনো দরকার নেই। কিন্তু সক্রেটস শেষ মুহূর্ত পর্যন্ত ক্রিটোকে প্রত্যাখ্যান করে দেয়। ক্রিটোকে বলে যে না, আমি এমনটা মোটেই করতে চাই না, এবং সে নিজে থেকে মৃত্যুর দিকে এগিয়ে যায়। এবং সক্রেটসের এই যে বোল্ড ডিসিশন, এই যে সিদ্ধান্ত মৃত্যুকে গ্রহণ করে নেওয়া, এটার ফলে তার বন্ধুরা অনেক কষ্ট পায়, অনেক দুঃখ পায়, তাদের মন ভেঙে পড়ে। এবং সেই দিন সকালবেলা, যেদিন তার মৃত্যু হবে, সক্রেটসের বন্ধুরা সেই জেলখানায় হয়তো বসে আছে এবং সেখানে তারা দর্শন নিয়ে আলোচনা করে। এবং সেখানে সক্রেটস যে প্রশ্নগুলোর উত্তর দেয়, সেগুলোই হচ্ছে প্লেটোর লেখা বই ফিয়াডোর মধ্যে আছে। সক্রেটস নিজে কোনো বই লিখে যায়নি। সক্রেটসের মৃত্যুতে প্লেটো অনেক আঘাত পায় এবং তারপর প্লেটো সক্রেটস এর যে ফিলোসফি সেগুলোকে আরো বাড়িয়ে তোলে এবং মানে তারপরে আরো নতুন নতুন জিনিস যুক্ত করে এবং সক্রেটসের যে ফিলোসফি সেগুলোকে সে ডায়লগের মধ্যে বা বইয়ের মধ্যে লেখে। সক্রেটস সম্পর্কে অনেক ফিলোসফাররাই অনেক বই লিখেছে বা অনেক ফিলোসফারের লেখার মধ্যে সক্রেটসের অস্তিত্ব সম্পর্কে আমরা জানতে পারি, কিন্তু সবথেকে বেশি যে লিখেছে সে হচ্ছে প্লেটো। এবং দুর্ভাগ্যবশত যেদিন সক্রেটসের মৃত্যু হয় সেই দিন শেষবারের মতো যে দার্শনিক আলোচনা সক্রেটস করে তার বন্ধুদের সঙ্গে, সেখানে প্লেটো উপস্থিত ছিল না। কেন? কারণ প্লেটো অসুস্থ ছিল। সেদিন প্লেটোর খুব জ্বর হয়, ফিভার, যার ফলে প্লেটো সেখানে আসতে পারেনি যেদিন সক্রেটসের মৃত্যু হচ্ছে। প্লেটো তার ঘরে অসুস্থ অবস্থায় ছিল এবং সেখানে যা কিছু আলোচনা হয় পরে প্লেটো সেটা জানে এবং সেটা সম্পর্কে সেটা নিয়ে একটা বই লেখে। প্লেটো অনেক বই লিখেছে এবং সেই সমস্ত বইগুলোর মধ্যে একটা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বই হচ্ছে ফিয়াডো, যে বইতে আমরা সক্রেটসের মৃত্যুর দিন এবং মৃত্যুর দিনে শেষবারের যে দার্শনিক আলোচনা সেটা সম্পর্কে জানতে পারি। এবং এই বইতে তিনটে প্রধান প্রশ্নের উত্তর উঠে আসে এবং আজকের ভিডিওতেও আমরা সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। সবার প্রথম যে প্রশ্নটা এই ফিয়াডো লেখার মধ্যে উঠে আসে সেটা হচ্ছে কি, যে ফিলোসফিক নলেজ বলতে কি বোঝায় বা দার্শনিক জ্ঞান এটার অর্থ কি? সক্রেটস দার্শনিক জ্ঞান বলতে প্রকৃত অর্থে কি বুঝিয়েছে? দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কি, যে আমাদের যে আত্মা বা আমাদের যে সোল সেটা কি ইমমর্টাল? এটা সম্পর্কে সক্রেটস আলোকপাত করে। সক্রেটস যুক্তি দিয়ে বা দার্শনিক যুক্তি দিয়ে এটা দেখানোর চেষ্টা করে যে কেন আমাদের আত্মা ইমমর্টাল। আমাদের মৃত্যুতে আত্মা ধ্বংস হয়ে যায় না, বরঞ্চ তারপরেও অসীম সময়ের জন্য আত্মার অস্তিত্ব থাকবে। আমাদের জন্মের আগেও আত্মা ছিল। এবং কেন সক্রেটস এটাতে বিশ্বাস করে, এবং ঠিক এই কারণের জন্যই সক্রেটস মৃত্যুকে একটুও ভয় পায় না। সে সারা জীবন যেমন শান্ত এবং ধীর স্থির ছিল, ফিলোসফি নিয়ে আলোচনা করে এসছে, আজকে তার মৃত্যুর দিনেও যখন তার সমস্ত বন্ধুরা উত্তেজিত, তাদের মন ভেঙে গেছে, তারা যখন কষ্ট পাচ্ছে, তখনও কিন্তু সক্রেটস শান্ত, ধীর, স্থির এবং সে দর্শন নিয়ে সেই একই রকমভাবেই আলোচনা করে চলেছে। এবং ৩ নম্বর যে প্রশ্ন যেটার উত্তর দেয় সক্রেটস এই তার জীবনের শেষ ফিলোসফিক আলোচনার মধ্যে, সেটা হচ্ছে কি, রিয়েলিটি বা বাস্তব। সক্রেটসের কাছে বাস্তব বলতে কি বোঝায়? সমগ্র জগৎ, সমগ্র অস্তিত্ব, তার প্রকৃত বাস্তবতা মানে কি? এটা সম্পর্কে সক্রেটস আলোকপাত করে। এবং আজকের ভিডিওতেও আমরা এই ৩টে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং প্লেটোর লেখা এই ফিয়াডো যে ডায়ালগটা, যেটা সক্রেটসের মৃত্যুর দিন সম্পর্কে লেখা হয়েছে, সেটা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। হ্যালো বন্ধুরা, আমার নাম রুদ্র আর তোমরা সবাই দেখছো ইউটোপিয়া বাংলা। তো শুরু করা যাক আমাদের আলোচনা। ওয়াই ফিয়াডো, মানে ফিয়াডো ডায়লগটা সম্পর্কে কেন আমরা আলোচনা করব, এটা হচ্ছে আমাদের পয়েন্ট নাম্বার 1। নাও, প্লেটো যে অনেকগুলো বই লিখেছে, সক্রেটস কোনো বই লিখে যায়নি।
এবং প্লেটো তার সমস্ত লেখার মধ্যে সক্রেটসকে ব্যবহার করেছে বা সক্রেটসকে ফিচার করেছে একটা ক্যারেক্টার বা চরিত্র হিসেবে, যে দর্শন নিয়ে আলোচনা করছে, এবং তার আলোচনার মধ্যে দিয়ে আমরা সক্রেটিস সম্পর্কে এবং প্লেটো সম্পর্কে জানতে পারছি। কিন্তু এই যে ফিয়াডো ডায়ালগটা প্লেটোর লেখা বাকি যে ডায়ালগগুলো, যেমন সেটা ফর এক্সাম্পল মেনো বা ক্রিটাস বা টাইমেয়াস বা ইত্যাদি ইত্যাদি, সেই ডায়লগগুলো থেকে এই বইটা যে ফিয়াডো, এটা অনেক আলাদা। তার পেছনে 3টে কারণ আছে এই ফিয়াডো ডায়লগটা আলাদা হওয়ার পেছনে। সবার প্রথম কারণ হচ্ছে যে এই বইটার মধ্যে অনেক রকমের বিষয়বস্তু নিয়ে প্লেটো আলোচনা করেছে, সক্রেটসকে ব্যবহার করে অনেক রকমের বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছে। এতটা আলাদা আলাদা বিষয়বস্তু নিয়ে প্লেটো তার অন্য বইতে তেমনভাবে আলোচনা করেনি, সেই জন্য এই বইটা বিশেষ একটা বই, একটা বিশেষ একটা লেখা। দ্বিতীয় কারণ কি, কেন আমরা ফিয়াডো নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে? দ্বিতীয় কারণ হচ্ছে যে এই বইয়ের মধ্যে, ফিয়াডোর মধ্যে, প্লেটো সক্রেটসের সাহায্যে আলোচনা করেছে সুখ এবং দুঃখের প্রকৃতি সম্পর্কে। সুখ এবং দুঃখ তাদের বৈশিষ্ট্যগুলো কি, তার নেচারটা কি, সেটা সম্পর্কে সক্রেটসের একটা ছোট্ট বায়োগ্রাফিও এই বইটার মধ্যে দেওয়া আছে। এছাড়া দার্শনিক মেথড বা কিভাবে আমরা বিভিন্ন রকমের দার্শনিক জ্ঞান অর্জন করতে পারি, তার যে মেথডটা, সেটা সম্পর্কেও এই বইটার মধ্যে বলা হয়েছে। এই সমস্ত কারণের জন্য যে আলাদা আলাদা বিষয় নিয়ে আলোচনা করেছে, যেমন দার্শনিক মেথড, তারপর সক্রেটসের ছোট্ট একটা বায়োগ্রাফি, এবং সুখ এবং দুঃখের প্রকৃতি সম্পর্কে, এছাড়া সুসাইড সম্পর্কেও এই বইটার মধ্যে, এই ফিয়াডো ডায়লগটার মধ্যে আলোচনা করা হয়েছে। সেই জন্য এই বইটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ, এবং সেই কারণে আমরা আজকের ভিডিওতে এটা সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। 3 নম্বর বিষয়, কেন এই ফিয়াডো বইটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এই ফিয়াডো বইটার যে স্টাইলটা, সেটা অন্যান্য লেখার থেকে আলাদা। প্লেটো অন্যান্য যে বইগুলো লিখেছে তার যে রাইটিং স্টাইল, তার থেকে ফিয়াডো লেখার যে স্টাইলটা, সেটা অন্যরকম। কীরকম? এই বইটার মধ্যে দুঃখজনক মুহূর্তও আছে, আবার হাসির মুহূর্তও আছে। এই বইটার মধ্যে দুজন মানুষ তারা কথোপকথন করার সময় ছোট ছোট কথা বলছে, এমন ঘটনাও আছে। আবার তারা অনেক বড় বড় লেন্দি, মানে দার্শনিক বিষয় নিয়ে আলোচনা করছে, সেরকম মুহূর্তও আছে। আবার এই বইটার মধ্যে অনেক বড় বড় ন্যারেটিভও আছে, আবার অনেক ঘটনাও আছে। অর্থাৎ কোনো একটা ঘটনা ঘটছে সেরকম বিষয় এই বইটার মধ্যে আছে, আবার দুজন মানুষ ডায়ালগ, কথোপকথন করছে, তেমন বিষয় এই বইটার মধ্যে আছে। এবং এই আলাদা আলাদা বিভিন্ন রকমের জিনিস থাকার জন্য এই বইটার যে রাইটিং স্টাইল এবং এই যে টোনটা, সেটা আলাদা, সেটা অন্যান্য লেখার থেকে অনেক অনেক আলাদা। প্লেটোর লেখাগুলোর মধ্যে যেমন রিপাবলিক বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক তেমনই ফিয়াডো বইটাও খুবই গুরুত্বপূর্ণ। এবং এই বইয়ের যে টোনটা, তার যে আবেগগুলো, সেটা আলাদা আলাদা। এর মধ্যে হাসি, মজা, একটু আনন্দের অবস্থাও আছে, আবার অনেক দুঃখ কষ্টের ঘটনাও আছে, যার ফলে এই বইটা অনেক বিশেষ একটা লেখা হয়ে ওঠে। এবং যে কারণে আমাদের এই ফিয়াডো বইটা সম্পর্কে জানাটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ, যদি আমরা গ্রিক ফিলোসফি বা প্লেটো বা সক্রেটস তাদের সম্পর্কে জানতে চাই। এটা ছিল আমাদের পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে দ্য সেটিংস অফ ফিয়াডো, মানে ফিয়াডো ডায়লগটা, তার সেটিংটা কি, মানে কিভাবে সেটা শুরু হচ্ছে এই বইটা, যেটা প্লেটো লিখে গেছে। নাও এই ফিয়াডো ডায়লগটা, এটা হচ্ছে এথেন্স বলে যে জায়গাটা, যেখানে অ্যাকচুয়ালি সক্রেটস, প্লেটো এরা সবাই থাকে, সেই এথেন্সের বাইরে অন্য একটা জায়গাতে শুরু হচ্ছে, পেলোপোনিস বলে একটা জায়গা, যেখানে সক্রেটসের সব থেকে ছোট, মানে কম বয়সের যে বন্ধু, অনেক ইয়ং যে বন্ধু, তার নাম হচ্ছে ফিয়াডো। সে সক্রেটসের যখন মৃত্যু হচ্ছে বা মৃত্যুর পরে শেষ মুহূর্তে যখন সে যাচ্ছে সেই পেলোপোনিস বলে একটা জায়গা, পেলোপোনিস বলে একটা দেশ আর কি, সেখানে ফিলিয়াস বলে একটা জায়গা আছে, সেই ফিলিয়াসের মধ্যে দিয়ে যাচ্ছে। এবং ফিয়াডো যখন সেখান দিয়ে যাচ্ছে, তখন ফিয়াডোর সঙ্গে দেখা হয় অন্য একজনা, যার নাম হচ্ছে এখেক্রেটিস। হয়তো আমার প্রোনাউন্সিয়েশন একটু ভুল হচ্ছে, গ্রিক নাম এখেক্রেটিস বলে একজনের সঙ্গে ফিয়াডোর দেখা হয়। কোথায়? না হচ্ছে পেলোপোনিস দেশের মধ্যে একটা জায়গা, যেটার নাম হচ্ছে ফিলিয়াস, যেটা এথেন্সের বাইরে, সেখানে দেখা হয়। এবং সেখানে ফিয়াডো কি করে, সেই এখেক্রেটিসের সঙ্গে কথা বলতে শুরু করে। এবং তখন সে জিজ্ঞাসা করে ফিয়াডোকে যে তুমি আমাদেরকে বলো যে সক্রেটস মৃত্যুর আগে ঠিক তুমি সেখানে ছিলে, যখন সক্রেটস মারা যায়, তুমি সেই সমস্ত আলোচনাটা শুনেছো, সেখানে সক্রেটস কি বলেছে আমরাও জানতে চাই, আমরা তার থেকে শিখে নিতে চাই। সক্রেটস জীবনের শেষবারের মতো আলোচনা করেছে, সেখানে সে কি বলেছে। এবং তখন ফিয়াডো সেই এখেক্রেটিসকে সমস্ত কিছু ডিটেলসে বলতে শুরু করে। এবং সেখানে সে বলে যে জেলখানার মধ্যে, যেখানে সক্রেটস অ্যাকচুয়ালি ছিল, সেখানে অনেক বন্ধুরা ছিল, সক্রেটসের প্রায় 20-22 জন বন্ধু ছিল, এবং সক্রেটসের ওয়াইফও সেখানে কিছু সময়ের জন্য ছিল। কিন্তু প্লেটো সেখানে থাকতে পারেনি, কারণ সেদিন প্লেটো অনেক অসুস্থ ছিল, তার ফিভার, মানে জ্বর হয়েছিল প্লেটোর। মোস্ট প্রবাবলি সক্রেটস মারা যাচ্ছে সেই দুঃখ কষ্টেতে প্লেটোর জ্বর হয়, মানে অসুস্থ হয়ে পড়ে। এবং সেখানে
যখন আলোচনা করে সেই 20-22 জন বন্ধুদের মধ্যে সক্রেটস সেই জেলখানার মধ্যে সেখানে কি হয়, দুজন প্রধান চরিত্র ছিল, একজনের নাম হচ্ছে সেলেব আর একজনের নাম হচ্ছে সিমিয়াস। তো সক্রেটস, সেলেব আর সিমিয়াস এদের দুজনের সাথে প্রধানত আর্গুমেন্ট করে, মানে তর্ক বিতর্ক করে, দার্শনিক আলোচনা করে, আর বাকিরা সবাই শুনছিল। মানে সক্রেটস সেখানে কি বিষয়ে আলোচনা করে, যে আমাদের আত্মা অমর কেন বা কিভাবে আমরা বলতে পারি আমাদের সোল হচ্ছে ইমমর্টাল, এই বিষয়টা নিয়ে আলোচনা করে। এবং তার সঙ্গে সঙ্গে আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করে। এবং এটাও সক্রেটস বলে যে হোয়াট ইজ দ্য বেস্ট কাইন্ড অফ লাইফ, সবথেকে শ্রেষ্ঠ দার্শনিক জীবন যদি আমরা কাটাতে চাই তাহলে সেটা ঠিক কী ধরনের জীবন হবে, সেটা নিয়েও সক্রেটস এই সেলেব এবং সিমিয়াস এর দুজনের সঙ্গে আলোচনা করে। এবং বাকিরা সবাই সেখানে শুনছিল। ফিয়াডও সেখানে উপস্থিত ছিল এবং সেও সমস্ত আলোচনাটা শুনেছে এবং সেই জন্য সে সেই আলোচনাটা অন্যদেরকে বলতে পারছে। এটা হচ্ছে বেসিক সেটিংস। এইভাবে ফিয়াডো যে ডায়ালগটা সেটা শুরু হচ্ছে এবং এই ডায়ালগের মধ্যে এই যে সেলেব আর এই যে সিমিয়াস, এই যে দুজন চরিত্র যাদের সঙ্গে সক্রেটিস আলোচনা করবে, বিভিন্ন কথোপকথন করবে, সেখানে সেলেব আর সিমিয়াস এরা দুজনা সক্রেটিসের বিরুদ্ধে আবার বিভিন্ন রকমের যুক্তি দেবে, বিভিন্ন রকমের তর্ক দেবে। এবং সক্রেটিস তারপরে আবার একটা নতুন রকমের, মানে সেই যুক্তিটা টুইস্ট অ্যান্ড টার্ন করে আরও উচ্চ মাত্রার যুক্তি বা তর্ক দিয়ে বোঝানোর চেষ্টা করবে কেন তাদের যুক্তিগুলো ভুল এবং কেন সক্রেটিস যেটা বলছে সেটাই সঠিক। সক্রেটিস যে জ্ঞানটা দিচ্ছে সেই জ্ঞানটা আরও অনেক উত্তম প্রকৃতির জ্ঞান। তো এখানে শুধুমাত্র একমুখী আলোচনা আছে এমনটা নয়, বরং দুইমুখী আলোচনা, যেখানে তাদের একটা কাউন্টার আর্গুমেন্টও আমরা খুঁজে পাবো সক্রেটিস যা কিছু বলছে। এবং তারপরে সক্রেটিসের আরও সূক্ষ্ম বিচার বা বিশ্লেষণও আমরা শিখতে পারবো আজকের এই ভিডিওটা থেকে। আমাদের পয়েন্ট নাম্বার 3 হচ্ছে ফিলোসফি ইজ ডাইং। সক্রেটিস প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা এখানে শুরু করছে সেটা হচ্ছে ফিলোসফি ইজ ডাইং, মানে দর্শনকে অভ্যাস করা, তার মানে হচ্ছে মৃত্যুকে অভ্যাস করা। কেন? সক্রেটিসের বন্ধুরা যখন বলছে যে তুমি মারা যাবে, কেন মৃত্যু, তুমি এত শান্ত বা এত ধীর স্থির কী করে থাকতে পারছো, তোমার যখন আজকে মৃত্যু হবে, ঠিক আছে, তখন সক্রেটিস এটা বলছে তার বন্ধুদেরকে যে দর্শন মানেই হচ্ছে এটা, দর্শন মানেই মৃত্যু, দর্শন মানেই হচ্ছে ফিলোসফি, মানেই হচ্ছে ডাইং। কেন? কারণ কখনো কোনো দার্শনিককে তুমি দেখেছো যে হচ্ছে মানে সাধারণ যে সুখ দুঃখ, মানে অনেক বেশি জামা কাপড় বা অনেক বেশি সেক্স অ্যাক্টিভিটি, সেক্সুয়াল প্লেজার বা অনেক বেশি খাবার খাওয়া, এই ধরনের জিনিসের মধ্যে সে যাচ্ছে? না, কখনো তুমি দেখোনি। তাহলে আমাদের শরীরের সাথে যুক্ত যে জিনিসগুলো, যেমন যৌনতা বা সেক্স বা হচ্ছে অনেক বেশি খাবার খাওয়া, অনেক ভালো জামা কাপড় পরা, এই সমস্ত জিনিসের সাথে দার্শনিকদের কোনো কাজ নেই, তারা এগুলো করে না। বরং তারা তাদের মনকে আত্মার দিকে বা অনেক জ্ঞানের দিকে সে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এবং যার ফলে তাদের শরীরটা বা শরীরের সঙ্গে যুক্ত যে বিষয়গুলো, আনুষঙ্গিক যে বিষয়, সেগুলো অনেক ধীরে ধীরে কমতে শুরু করে। এবং একটা দূরত্বে যাওয়ার পর এইভাবে তারা দর্শনটাকে অভ্যাস করে বা প্র্যাকটিস করে। এবং এইভাবে চলার পরে ধীরে ধীরে তাদের শরীরটা যেন অটোমেটিক যেন মৃত্যুর দিকেই এগিয়ে গেছে, যেন অলমোস্ট যেন মারাই গেছে। তাদের শারীরিক বিষয়বস্তুর সাথে যুক্ত জিনিসগুলো তাদের আর ভালো লাগে না, তারা সেগুলো করতে চায় না, তারা সেই ধরনের জিনিসকে অভ্যাস করে না। এবং তারা তাদের মনকে সবসময় জ্ঞান এবং আত্মার মুখের দিকে নিয়ে যায়। যার ফলে এটাই হচ্ছে ফিলোসফি। যার ফলে তারা যত বেশি জ্ঞানের দিকে এগোতে থাকে, তাদের শারীরিক বিষয় মানে শরীর এবং শরীরের সঙ্গে যুক্ত বিষয়গুলো তত বেশি মৃত্যুর দিকে চলে যেতে থাকে, তত বেশি মৃত্যুর মধ্যে এগিয়ে যেতে থাকে। নাও, যার ফলে যে জিনিসটা তারা এতদিন ধরে চেয়ে এসছে একজন দার্শনিক হিসেবে, একজন ফিলোসফার হিসেবে, সেটা হচ্ছে তাদের শারীরিক স্তরে বা শারীরিক যে অস্তিত্ব, তার যে মৃত্যু, যখন প্রকৃত অর্থে যখন সেটা সামনে আসবে তখন তারা মোটেই সেটাকে ভয় পাবে না, কারণ অলরেডি তারা সেটাকে প্র্যাকটিস করে এসছে। তাদের না দরকার যৌনতা, না দরকার অনেক বেশি খাবার দাবার, না দরকার শারীরিক অনেক সুখ বা অনেক জামা কাপড়, তাদের এসব কোনো কিছুর প্রয়োজন নেই। তারা এর থেকে অনেক ঊর্ধ্বে চলে গেছে। যার ফলে যখন প্রকৃত মৃত্যু আসবে তখন তারা একটুও ভয় পাবে না, তাদের সেই মৃত্যুটার জন্য কোনো রকমের দুঃখ, কষ্ট বা যন্ত্রণা মনে হবে না। যদি কোনো মানুষ মৃত্যুর সম্মুখে এসে ভয় পায়, তার মনের মধ্যে যদি ভয়ের মানে আবেগ মানে জেগে ওঠে, তা যদি অনেক দুঃখ পায় বা অনেক যদি কষ্ট হয়, তার মানে এটা যথেষ্ট প্রমাণ যে সে কখনোই দর্শনকে প্র্যাকটিস করেনি, অভ্যাস করেনি। সে আজ যাই হোক একজন ফিলোসফার সে নয়। এবং যদি সে মৃত্যুকে ভয় পাচ্ছে, তার মানেই হচ্ছে কি সে জীবনে মানে শারীরিক বিষয়ের সঙ্গে যুক্ত যে জিনিসগুলো সেগুলোকে সে ভোগ করে এসছে এবং তার মন এখনও সেই জিনিসগুলোর সঙ্গে যুক্ত, সে প্রকৃত জ্ঞানের দিকে সে এগিয়ে যেতে পারেনি। এবং এটাই যথেষ্ট সে যে দার্শনিক নয় সেটা বোঝানোর জন্য, তার প্রমাণ হিসেবে। একজন প্রকৃত দার্শনিকের কাছে সবথেকে কম ভয়ানক যদি কোনো জিনিস থেকে থাকে তাহলে সেটা হচ্ছে মৃত্যু। এটাই হচ্ছে সক্রেটিসের মানে প্রথম সেটা যে বলতে শুরু করলো, কেন সে মৃত্যুকে ভয় পাচ্ছে না, কেন তার কাছে মৃত্যুটা কোনো বড় একটা বিষয় নয় বা ভয়ের বিষয় নয়। এটা দিয়ে প্রথম ডায়লগটা শুরু হচ্ছে। ফিয়াডো
মানে যে ডায়লগটা যেখানে সক্রেটিস তার বন্ধুদেরকে এই সব কিছু নিয়ে বলা শুরু করলো। আমাদের পয়েন্ট নাম্বার 4 হচ্ছে বডি অ্যান্ড নলেজ। এবার সক্রেটিস এটা বলতে চাইছে যে কেন শরীরী স্তরে আমাদের মৃত্যুর প্রয়োজন আছে, জ্ঞানের সাথে আমাদের শরীরের সম্পর্ক কি, মানে আমাদের শরীর আর জ্ঞান। সক্রেটিস বলছে যে আমাদের শরীরটা তার বিভিন্ন রকমের জিনিসের প্রয়োজন, তার খাবার দরকার, তার জল দরকার, ঠিক আছে, এবং তার কাছে সবসময় বিভিন্ন রকমের ডিস্ট্র্যাকশন আছে, তার সবসময় চারিদিকে দিকভ্রষ্ট হয়ে চলছে সে, এবং আমাদের মন সেই জিনিসগুলোকে সবসময় পূরণ করার চেষ্টা করছে। আমাদের মন হচ্ছে এই শরীরের একটা কৃতদাস, একটা স্লেভ, যে শরীরের সমস্ত রকমের যে চাহিদা, খাবার, যৌনতা, তারপর শোবার জন্য একটা জায়গা, রাত্রে ঘুমের জন্য জায়গা, তারপর হচ্ছে বিভিন্ন রকমের জামা কাপড় ইত্যাদি ইত্যাদি, সে শরীরের এই সমস্ত চাহিদাগুলোকে, এই ডিজায়ারগুলোকে, এই যে ইচ্ছাগুলোকে আমাদের মন সবসময় পূরণ করার চেষ্টা করছে। অর্থাৎ আমাদের মন হচ্ছে কি একটা কৃতদাসের মতো, যে শরীরের এই সমস্ত ইচ্ছাগুলোকে পূরণ করার চেষ্টা করছে। নাও যার ফলে মনের কাছে, আমাদের চেতনার কাছে বা মনের কাছে কোনো সময় নেই প্রকৃত যে জ্ঞান সেটাকে অভ্যাস করার জন্য বা সেই দিকে এগিয়ে যাওয়ার জন্য। আমরা এই শরীরের মাধ্যমে যা কিছু দেখি, চোখে দেখি, কানে শুনি বা স্পর্শ করি, সেই সব কিছুর মধ্যে অনেক রকমের ছোট ছোট ভুল বা ভ্রান্তি থাকে। আমরা সব কিছু চোখে দেখতে পাই না, সব রকমের রং আমরা চোখে দেখতে পাই না, সমস্ত রকমের আওয়াজ আমরা কানে শুনতে পাই না, সব কিছু আমরা স্পর্শ করে বুঝতে পারি না, সব কিছু আমরা স্মেল নিয়ে বুঝতে পারি না। তো আমাদের শরীরটা অনেক ভুলে ভরা, অনেক রকমের ভুল এর মধ্যে আছে বা ভ্রান্তি এর মধ্যে আছে। এবং এই চোখে দেখা, কানে শোনা বা নাকে যে আমরা স্মেল নিই বা মুখ দিয়ে যে আমরা খাবার খাই বা টেস্ট করি বা হাত দিয়ে যে আমরা স্পর্শ করি, এই সব কিছুর মাধ্যমে আমরা জগৎটাকে বোঝার চেষ্টা করছি। এবং এই সব কিছুর মধ্যে এই যে ইন্দ্রিয়, তার মধ্যে অনেক রকমের যদি ভুল বা ভ্রান্তি থাকে, তাহলে আমরা এই শরীর দিয়ে কখনোই আমরা প্রকৃত জ্ঞানকে অর্জন করতে পারবো না। এই শরীরের মধ্যে দিয়ে গিয়ে আমরা প্রকৃত যে নলেজ সেটাকে কখনোই খুঁজে পাবো না। বরঞ্চ শরীরের থেকে আমাদেরকে আমাদের মনটাকে তুলে নিতে হবে এবং মনের ভেতরে অন্তর্নিহিতভাবে সেই জ্ঞানের দিকে এগিয়ে যেতে হবে। তবেই আমরা প্রকৃত জ্ঞানকে খুঁজে পাবো, সেই প্রকৃত ট্রুথ বা প্রকৃত যে অরিজিনাল যে নলেজ, যেটা হচ্ছে থিওরি অফ ফর্মস, যেটা সম্পর্কে আমরা একটু পরেই জানবো থিওরি অফ ফর্মস কি এবং রিকালেকশন অফ নলেজ বলতে কি বোঝায়। নাও এই ইন্দ্রিয়গুলো যদি ভুলে ভরা এবং যার ফলে আমাদের শরীরটা ভুলে ভরা, যার কারণে আমরা শরীরের মধ্যে দিয়ে কোনো জ্ঞান পাবো না, এবং আমাদের মন কৃতদাসের মতো শরীরের জন্য সমস্ত রকমের তার ইচ্ছা চাহিদাকে পূরণ করার চেষ্টা করছে। এবার যার ফলে ফিলোসফি বা দর্শনকে অভ্যাস করার জন্য, সেই জ্ঞানকে প্র্যাকটিস করার জন্য আমাদের কাছে কোনো সময় নেই। এবং যখন আমরা একটু সময় পাই এই দর্শন বা এই জ্ঞানকে অভ্যাস করার জন্য, সেই সময়ের মধ্যে আমরা কিছুক্ষণ যখন চলতে থাকি এবং সেই জ্ঞানের দিকে আমরা মনোনিবেশ করতে শুরু করি, তার মধ্যেও সেই মনের মধ্যেও সেখানেও সেই শরীর আবার ভেঙে চুরে আবার আবির্ভাব হয়। বিভিন্ন রকমের ফ্যান্টাসি, বিভিন্ন রকমের কল্পনা, বিভিন্ন রকমের ইচ্ছা, উইশ, চাহিদা আবার শরীরে আমাদেরকে ডিস্ট্র্যাক্ট করে, বিভিন্ন রকমভাবে দিকভ্রষ্ট করে দেওয়ার চেষ্টা করে, করে সেই জ্ঞানের যে অভ্যাস আমরা করছি তার সেই অভ্যাসের মধ্যে এসে বাধা বা একটা বিপত্তি হিসেবে, একটা বাধা হিসেবে সেটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করে, করে আবার তার কাছে একটা কৃতদাসের মতো মনটাকে সে ব্যবহার করার চেষ্টা করে, যার ফলে আমরা কখনোই প্রকৃত জ্ঞানকে অর্জন করতে পারি না। সেই জন্যই দর্শন মানেই হচ্ছে কি শারীরিক স্তরে মৃত্যু বরণ করা এবং ধীরে ধীরে জীবনে মৃত্যুকে গ্রহণ করে নেওয়া, মৃত্যুকে অভ্যাস করা বা প্র্যাকটিস করতে থাকা, যার ফলে প্রকৃত যখন মৃত্যু আসে তখন দার্শনিকরা কখনোই ভয় পায় না বা সেটা থেকে পালিয়ে যায় না। তাদের কাছে এটা অত্যন্ত একটা স্বাভাবিক এবং একটা সাধারণ ঘটনা। তো সবসময় আমি দেখি যে আমার আত্মীয় স্বজন মারা গেলে অনেক মানুষ এক জায়গায় হচ্ছে, তারা অনেক কান্নাকাটি করছে, অনেক দুঃখ, আহা কত দুঃখের বিষয়। বাট বারবার করে এই জিনিসগুলো পড়ার মাধ্যমে এখন আমার প্রকৃত অর্থে সত্যিই আমার আর এখন কষ্ট হয় না কেউ মারা গেলে। হ্যাঁ, যদিও বা কষ্ট হলেও সেটা অনেক সামান্য এবং খুব তাৎক্ষণিক সময়ের জন্য হয়। এবং এই পুরো একটা যে রিচুয়াল, এটা একটা ঘটনা হয়ে দাঁড়িয়েছে আমাদের সমাজে, যে কেউ মারা গেলে অনেক দুঃখ, কে কত বেশি কাঁদতে পারে, কে কত বেশি কষ্ট দেখাতে পারে। কিন্তু এটা একটা বিরাট বড় ভ্রান্তি বা একটা ভুল। এমনটা আমাদের করা একদমই উচিত নয়, বিভিন্ন কারণে করা উচিত নয়। তার মধ্যে একটা কারণ আমরা এখানে জানছি সক্রেটিসের কাছ থেকে। এটা ছিল আমাদের পয়েন্ট নাম্বার 4। এবার আমরা আসবো পয়েন্ট নাম্বার 5-এ। সেটা হচ্ছে কি দ্য অপোজিটস, অর্থাৎ উল্টো জিনিস। সক্রেটিস বলছে যে সমস্ত উল্টো উল্টো যে জিনিসগুলো, যে বিপরীত জিনিসগুলো, সেটা একে অপরের থেকে উঠে আসে। যেমন যদি আমরা বলি যে তুই না আজকাল অনেক মোটা হয়ে গেছিস, তার মানে কি সে আগে রোগা ছিল, রোগা থেকে সে মোটা হয়েছে। বা যদি আমরা বলি তুই অনেক ধীরে ধীরে কথা বলিস আজকাল, অর্থাৎ সে আগে অনেক দ্রুত কথা বলতো, দ্রুত থেকে সে এখন ধীরে কথা বলে। বা যদি আমরা কখনো বলি যে ও অনেক শক্তিশালী হয়ে গেছে এখন, তার মানে কি
আগে সে অনেক দুর্বল ছিল, এখন সে এক্সারসাইজ করা বা জিম করা বা স্ট্রেংথের মাধ্যমে সে অনেক শক্তিশালী হয়ে গেছে। অর্থাৎ উল্টো জিনিস, যেটা যা কিছু শক্তিশালী সেটা কোথা থেকে উঠে আসছে? দুর্বলতা থেকে উঠে আসছে। যা কিছু ফর এক্সাম্পল মোটা, তার কোথা থেকে উঠে আসছে? যা কিছু ছোট বা স্মল। অর্থাৎ বড় জিনিস ছোট জিনিস থেকে উঠে আসে, আর ছোট জিনিস বড় জিনিস থেকে উঠে আসে। অর্থাৎ দুটো বিপরীত জিনিস একে অপরের থেকে উঠে আসে। ঠিক যেমন ঠিক এই যে বিপরীত জিনিসগুলো একে অপরের থেকে উঠে আসছে, সক্রেটিস সেখানে বলতে চাইছে ঠিক একই রকমভাবে কি এটা হতে পারে না যে মৃত্যু থেকে জীবন উঠে আসে আর জীবন থেকে মৃত্যু? ঠিক যেমন যখন আমরা জেগে থাকি, আমাদের যে ওয়েকিং স্টেট, সেটা উঠে আসে কোথা থেকে? স্লিপিং স্টেট থেকে। আমরা রাত্রেবেলা ঘুমাতে যাই, তারপর সেই ঘুম ভেঙে গিয়ে সেই অবস্থা থেকে আমরা উঠে আসি জাগ্রত অবস্থায়। আবার যখন আমরা জেগে থাকি সেই অবস্থা থেকে আমরা চলে যাই কোথায়? ঘুমের মধ্যে বা ঘুমন্ত অবস্থায়। ঠিক যেমন ওয়েক আর স্লিপ এই দুটো একে অপরের থেকে উঠে আসে, ঠিক তেমনই কি হতে পারে না যে জীবন আর মৃত্যু তারাও একে অপরের থেকে উঠে আসছে? এই দুটো বিপরীত জিনিস যদি সবসময় একটা প্রিন্সিপালের মতো, একটা ল বা একটা রুল, প্রকৃতির একটা নিয়মের মতো, দুটো উল্টো জিনিস বা বিপরীত জিনিস তারা চিরকাল একই দিকে চলে না, বরং তারা একই দিকে মানে তাদের দিকে যাওয়ার পরে আবার ঘুরে সেই উল্টো অবস্থাতে তারা ফিরে আসে। এটা কি হতে পারে না তাহলে যে জীবন মৃত্যু থেকে এবং মৃত্যু জীবন থেকে উঠে আসছে? এবার এখানে সক্রেটিস বলছে যে এখানে দুটো প্রসেস আছে বা দুটো মানে দুটো গঠন রূপ বা দুটো হচ্ছে ঘটনা ঘটছে। একটা হচ্ছে কি জাগ্রত অবস্থা থেকে ঘুমের মধ্যে চলে যাওয়ার যে একটা প্রসেস বা ঘটনা, আর একটা হচ্ছে ঘুমন্ত অবস্থা থেকে ঘুম ভেঙে জাগ্রত অবস্থায় উঠে আসার যে ঘটনা। এই দুটো ঘটনা, দুটো প্রসেস। ঠিক তেমনই জীবন থেকে মৃত্যুতে যাওয়া একটা ঘটনা, আবার মৃত্যু থেকে জীবনে উঠে আসারও আর একটা ঘটনা আছে। দুটো প্রসেস। এবং এটা কি হতে পারে যে, এবং এটা কেন, এরকম কেন হয় যে দুটো উল্টো জিনিস বা দুটো বিপরীত জিনিস একে অপরের থেকে উঠে আসে? কিভাবে এই দুটো বিপরীত জিনিস একে অপরের থেকে উঠে আসে? এটাকেই বলা হচ্ছে দ্য অপোজিটস। ঠিক আছে, একটু পরে আমরা এটা সম্পর্কে আরো ডিটেলসে জানতে পারবো এবং ধীরে ধীরে আমরা সক্রেটিসের যে ফান্ডামেন্টাল কনসেপ্ট, যেটাকে বলা হয় যে থিওরি অফ ফর্মস এবং দ্য কনসেপ্ট অফ রিকালেকশন, সেই জিনিসগুলো আমরা একটু একটু করে জানতে পারবো এবং শিখব। এই যে থিওরি অফ ফর্ম, সেটা প্রকৃত অর্থে সক্রেটিস সবার প্রথম এটা সম্পর্কে কথা বলেছিল বা এই ধারণাটা তৈরি করেছিল। কিন্তু সাধারণত আমরা ভাবি এটা প্লেটোর ধারণা, কারণ সক্রেটিস এই ধারণাটা প্রথম দিলেও সে পুরোপুরি সবকিছু বলে যায়নি, পুরো থিওরিটা সে দিয়ে যায়নি। প্লেটো পরবর্তীকালে তার লেখার মধ্যে সক্রেটিসের সেই ধারণাটা যেটা প্রাথমিক অবস্থায় ছিল সেটাকে সম্পূর্ণ করে এবং পুরো একটা থিওরি আকারে স্থাপন করেন। সেই জন্য আমরা এটাকে প্লেটোনিক একটা কনসেপ্ট হিসেবেই জানি, সক্রেটিক কনসেপ্ট হিসেবে আমরা সাধারণত বলি না। সাধারণত বিভিন্ন ইউনিভার্সিটি, কলেজ বা একাডেমিক্সে প্রফেসরদের মধ্যে তারা এটা একটা প্লেটোনিক ধারণা হিসেবেই নিজেদের মধ্যে আলোচনা করে। নাও এটা অনেক জটিল হয়ে পড়ে যেহেতু সক্রেটিস কোনো বই লেখেনি এবং আমরা সক্রেটিস সম্পর্কে প্লেটোর লেখার মধ্যে দিয়ে জানতে পারি। তো কোনটা প্রকৃত অর্থে সক্রেটিস অ্যাকচুয়ালি বলেছিল এবং কোনটা প্লেটো তার সঙ্গে যোগ করছে বা প্লেটো সেই ধারণাগুলোকে বাড়াচ্ছে বা আরও বেশি সুন্দরভাবে তৈরি করছে, সেটা আমরা পুরোপুরি বুঝতে পারি না, আমরা পুরোপুরি আলাদা করতে পারি না। তবে কিছু বেসিক ধারণা আছে। ঠিক যেমন এই থিওরি অফ ফর্ম সম্পর্কে আমরা এক্ষুনি আলোচনা করলাম যে এটা প্রকৃত অর্থে প্লেটোনিক ধারণা, মানে প্লেটো ধারণাটা দিয়েছে, কিন্তু প্রাথমিক অর্থে মানে এটা সূচনা বা এটা শুরু করেছিল বা প্রাথমিক যে মানে ধারণাটা সেটা দিয়েছিল হচ্ছে সক্রেটিস। ওকে, এবারে আমরা চলে আসবো সেই থিওরি অফ ফর্মসের কথা আমরা একটু পরে জানবো, বাট তার আগে আমরা চলে আসবো আমাদের পয়েন্ট নাম্বার 6, যেটার নাম হচ্ছে ওয়াই ব্লেন্ডিং টু দ্য আদার সাইড। নাও এটার অর্থ হচ্ছে যে কেন কোনো একটা জিনিস বা কোনো একটা আইডিয়া বা ধারণা সেটা পাল্টে তার বিপরীত দিকে চলে যায়, কেন এই পরিবর্তনটা হয়, কেন জিনিসগুলো চলতে চলতে ব্লেন্ড হয়ে তার উল্টো অভিমুখে আবার চলে আসে। নাও কারণ যদি কোনো জিনিস পরিবর্তন না হতো, ব্লেন্ড হয়ে উল্টো দিকে না আসতো, তাহলে কোনো একটা জিনিস সেটা একই সরল রেখায় একই অভিমুখে চিরকালের জন্য চলতে থাকতো এবং সেটার কোনো শেষ থাকতো না। যার ফলে প্রত্যেকটা জিনিসই তাদের যে চরিত্র বা যে ক্যারেক্টার বা যে বৈশিষ্ট্য থাকতো, সেটাই শুধুমাত্র অসীম সময়ের জন্য চিরকালের জন্য থেকে যেত। সেটা আর অন্য কোনো বৈশিষ্ট্য বা চরিত্রের পরিবর্তন হতে পারতো না। এবং দুটো জিনিস দুটো উল্টো অভিমুখে চললে তারা কখনোই একে অপরের সংস্পর্শে আসতে পারতো না। নাও যার ফলে এই ব্লেন্ডিংটা হওয়ার কারণেই হচ্ছে অস্তিত্বে একটা কোহ্যারেন্স বা একটা মানে একটার একটার সাথে একটা সঠিক সম্পর্কে সজ্জার মধ্যে মানে আবিষ্কার হয় বা সৃষ্টি হয়। কারণ যদি একই অভিমুখে সবকিছু চলতো, তাহলে যদি এমন কোনো জিনিস থাকতো যে ঘুমাতে যাওয়া কিন্তু ঘুম থেকে জেগে ওঠা,
বা বেঁচে থাকা, এমন যদি কোনো একটা অন্য জিনিস থাকতো তাহলে সেটা চিরকাল বেঁচে আছে, সে চিরকাল বেঁচে থাকতো, এবং যে ঘুমাতে যাচ্ছে বা যে মানে বেঁচে আছে বলতে যে জেগে আছে সে চিরকাল জেগে থাকতো, আর যে ঘুমাতে যাচ্ছে সে চিরকাল ঘুমের মধ্যে থাকতো। অসীম সময়ের জন্য কোনো জিনিস যদি ঘুমের মধ্যে থাকতো তাহলে কোনো কিছু কোনো দিনই পুরো এক্সিস্টেন্স, পুরো যে অস্তিত্ব, পুরো যে বিশ্ব ব্রহ্মাণ্ড এবং এই যে সোলার সিস্টেম, এই কোনো কিছুই অস্তিত্বে আসতো না। চিরকাল একটা নিদ্রার মধ্যে, একটা ঘুমের মধ্যে থেকে যেত, এবং সেখান থেকে ভেঙে এই যে ব্রেকের মাধ্যমে বা ভেঙে যাওয়ার মাধ্যমে বা ব্লেন্ড হওয়ার মাধ্যমে, অন্য অভিমুখে পরিবর্তন হওয়ার মাধ্যমে এই জিনিসটা সৃষ্টি হয়, এবং যার ফলে যেটা আমাদের অস্তিত্বকে বুঝতে বা কম্প্রিহেন্ড করতে অনেক বেশি সাহায্য করে। ঠিক এই কারণের জন্যই কোনো আইডিয়া সেটা একই অভিমুখে একই সরলরেখায় চিরকালের জন্য চলতে পারে না, বরং একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে সেটা কখনো না কখনো ব্লেন্ড হয়ে বা ভেঙে গিয়ে তার উল্টো অভিমুখে আবার চলতে শুরু করবে। ঠিক যেমন আমরা ঘুমের মধ্যে যাই এবং ঘুম ভেঙে আবার জেগে উঠি, আবার জেগে থাকতে থাকতে কোনো একটা সময় আবার আমরা ঘুমের মধ্যে যাই, ঠিক তেমনই এই সমগ্র অস্তিত্বের মধ্যেও একটা ঘুম এবং জেগে থাকার যে বিপরীত সত্তা, সেই দুটো একে অপরের সাথে উঠে আসছে এবং একে অপরের মধ্যে আবার নিমজ্জিত হয়ে যাচ্ছে। এই বিষয়টাই সক্রেটস এক্সপ্লেন করছে তার বন্ধুদের কাছে তার মৃত্যুর দিনে, কারণ সে বোঝাতে চাইছে যে জীবন এবং মৃত্যু দুটো উল্টো জিনিস নয়। মানে সে দুটো উল্টো হলেও তার মধ্যে কিছু জিনিস আছে যেটা জীবনটা উঠে আসছে মৃত্যুর থেকে, আবার মৃত্যুর মধ্যে থেকে জীবন উঠে আসবে কোনো এক রূপে। সেই জিনিসটা বোঝানোর জন্য সক্রেটস তার নিজের মৃত্যুর দিনে তার বন্ধুদেরকে, তার স্টুডেন্টদেরকে এই বিষয়টা এক্সপ্লেন করার চেষ্টা করছে। এবারে আমরা চলে আসবো আমাদের পয়েন্ট নাম্বার 7, যেটা হচ্ছে কি দ্য কনসেপ্ট অফ রিকালেকশন। রিকালেকশন মানে কি? কোনো একটা জিনিস কালেক্ট করা বা কোনো একটা জিনিস সঞ্চয় করা, ধরে রাখা বা মনে করা, সেটা নতুন করে আবার একবার মনে করা, নতুন করে আবার মনে পড়া, সেটা হচ্ছে রিকালেকশন। নাও এই যে কনসেপ্ট অফ রিকালেকশন, এটা যে প্লেটোনিক যে রাইটিং, তার মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, বা সক্রেটস যা কিছু বলছে, মানে প্লেটোর লেখার মধ্যে যে সক্রেটস সে যা কিছু বলছে সেটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। নাও সক্রেটস বলছে যে আমরা জ্ঞান কি করে অর্জন করি? রিকালেকশনের থ্রুতে। আমরা যখন কোনো জিনিস বাস্তবে দেখি তখন সেই জিনিসটা ছাড়াও আমাদের অন্য কোনো একটা জিনিসের কথা মনে পড়ে। ধরা যাক আমরা হয়তো কোনো একটা বন্ধুকে দেখলাম, তার সাথে রাস্তায় দেখা হলো, পরিচয় হলো, কিন্তু সেই বন্ধুটাকে আমরা রেকগনাইজ করি, তাকে আমরা চিনতে পারলাম, কিন্তু তাকে চিনতে পারার সঙ্গে সঙ্গে আমাদের অন্য কতগুলো জিনিসের কথাও মনে পড়লো যেটা সেই বন্ধুটা নয়। হতে পারে সেই বন্ধুর সাথে আমরা আগে যখন ঘুরে বেড়াতাম তখন হয়তো অন্য কোনো একটা বন্ধু থাকতো, বা আমরা কোনো একটা স্কুল বা কলেজে পড়তাম একসঙ্গে, তো তাহলে সেই কলেজের কথা মনে পড়ছে, সেই অন্য বন্ধুদের কথা মনে পড়ছে। তাহলে কি কোনো একটা জিনিসকে দেখার মাধ্যমে, সেটাকে চিনতে পারার মাধ্যমে, সেটাকে রেকগনাইজ করতে পারার মাধ্যমে আমাদের অন্যান্য জিনিসও মনে পড়ে যেটা সেই জিনিসটা নয়। সেই যে অন্য জিনিস সেটাকে আমরা কি করছি? রিকালেক্ট করছি, সেটাকে আমরা পুনরায় মনে করছি বা পুনরায় সঞ্চয় করছি। এটাকে বলা হচ্ছে দ্য কনসেপ্ট অফ রিকালেকশন। নাও এই যে রিকালেকশন, সেই রিকালেকশনের যে প্রসেস, তার মধ্যে দিয়ে আমরা জ্ঞান অর্জন করি, তার মধ্যে দিয়ে আমরা নতুন নতুন জিনিস শিখতে থাকি। আমরা কোনো একটা জিনিসকে দেখার মাধ্যমে বা তাকে চিনতে পারার মাধ্যমে আমরা অসংখ্য জিনিসকে রিকালেক্ট করতে পারি। দেখা গেল কোনো একটা হয়তো পেন্টিং, একটা ছবি আছে, ঘোড়ার ছবি, সেই ঘোড়ার ছবিটা দেখে হয়তো আমাদের কোনো একটা বন্ধুর কথা মনে পড়লো। তাহলে যে জিনিসটাকে আমরা দেখছি বা চিনতে পারছি, সেই জিনিসটাকে রেকগনাইজ করার মাধ্যমে যেটা আমরা রিকালেক্ট করছি মনে, যেটা আমরা সঞ্চয় করছি মনে, সেই যে রিকালেক্ট করছি সেই জিনিসটা এই বিষয়টার থেকে সম্পূর্ণ আলাদা হতে পারে, একটা অন্য জিনিস হতে পারে, একটা অন্য প্রজাতি হতে পারে, এবং সেটা একটা জিনিস হবে তার কোনো মানে নেই, সেটা একাধিক জিনিসও হতে পারে। তাহলে এই যে একাধিক জিনিস, এই যে অন্য জিনিস যেটা আমরা মনে করে আনছি, সেটাই হচ্ছে কি রিকালেকশন। এবং এই যে প্রসেস, এই যে পদ্ধতি, বাস্তবটাকে দেখে সেটাকে তার মধ্যে বিভিন্ন জিনিস চিনতে পারার মাধ্যমে অন্য জিনিসকে রিকালেক্ট করছি, এই পদ্ধতির মাধ্যমেই আমরা হচ্ছে কি জ্ঞান অর্জন করছি, যেটা আমরা জানবো আমাদের পয়েন্ট নাম্বার 7-এ। আমাদের পয়েন্ট নাম্বার যেটা আমরা জানবো আমাদের পয়েন্ট নাম্বার 8-এ, যেটা হচ্ছে কি ইকুয়াল ইন ইটসেলফ। ধরা যাক আমরা কোনো একটা লাঠির টুকরো দেখলাম আর একটা কোনো লাঠির টুকরো দেখলাম, দুটো লাঠির টুকরো, তারপর দেখছি কি দুটো লাঠির টুকরো যেটা পড়ে আছে রাস্তায় সেটা হচ্ছে কি ইকুয়াল, মানে সমান, একটা দৈর্ঘ্যের সাথে আরেকটা দৈর্ঘ্য সমান। তাহলে আমরা যখন দুটো লাঠির টুকরোকে দেখছি বা চিনতে পারছি, তখন আমরা কি রেকগনাইজ করছি? কোন জিনিসটাকে আমরা রেকগনাইজ করছি লাঠিগুলোকে, কিন্তু আমরা মনে করছি বা রিকালেক্ট করছি কোনটাকে? ইকুয়াল, অর্থাৎ যা কিছু সমান, অর্থাৎ ইকুয়াল ইন ইটসেলফ। পয়েন্ট নাম্বার 8 হচ্ছে ইকুয়াল ইন ইটসেলফ, অর্থাৎ যা কিছু সমান, সেই সমান জিনিসটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে আমাদের পয়েন্ট নাম্বার 8। হঠাৎ করে এই সমান বা ইকুয়াল এই জিনিসটা আমাদের কাছে এলো কেন?
নাও ধরা যাক আমরা দুটো লাঠি দেখতে পেলাম, তারপর সেই লাঠিটা দেখে আমরা রেকগনাইজ করলাম, এটা চিনতে পারলাম যে লাঠি দুটো সমান। কিন্তু আমরা যেটা চোখে দেখলাম সেটা কি, সেটা হচ্ছে দুটো লাঠি বা দুজন মানুষের উচ্চতা সেটা হচ্ছে সমান। তাহলে আমরা দেখলাম একটা জিনিস আর রিকালেক্ট করলাম এই যে সমান সমান বলে একটা জিনিস হয়, একটা ধারণা হয়, কোনো দুটো জিনিসের দৈর্ঘ্য বা তার উচ্চতা সেগুলো সমান হচ্ছে, এই যে একটা ধারণা, সেটা আমরা মনে রিকালেক্ট করলাম। আমরা এই ধারণাটা কোথা থেকে পেলাম? আমরা যখনই বাস্তবিক কিছু দেখি তখন আমরা সেটা বুঝতে পারছি এটা সমান নাকি এটা সমান নয়। এই যে জিনিসটা, তাহলে এখানে দুটো জিনিস আছে, দুটো সমান লাঠি বা দুজন সমান উচ্চতার মানুষ বা দুটো সমান যে কোনো গাড়ি বা দুটো সমান বাড়ি, এরকম দুজনের সমান ব্যাংক ব্যালেন্স। কিন্তু এই দুটো সমান লাঠি আর দুজনের সমান ব্যাংক ব্যালেন্স বা দুজনের সমান উচ্চতা, এগুলো আলাদা আলাদা জিনিস। কিন্তু একটা জিনিস আছে যেটা হচ্ছে সমান, মানে আর কি ইকুয়াল ইন ইটসেলফ, মানে সমান জিনিসটা সে নিজেই তার নিজের মধ্যে একটা অস্তিত্ব, যেটা বাস্তবে কোনো জিনিস আমরা দেখতে পাচ্ছি না। মানে দুটো সমান লাঠি যখন দেখছি তখন সেই ইকুয়াল ইন ইটসেলফ, যেটা নিজের মধ্যে নিজের সমান, একটা সমান বলে একটা আলাদা, একটা অতি বাস্তব, একটা মেটাফিজিক্যাল, একটা এন্টিটি, একটা জিনিস যেটা জেগে উঠছে ওই দুটো লাঠির মধ্যে দিয়ে, বা যেটা জেগে উঠছে দুজন মানুষের সমান উচ্চতার মধ্যে দিয়ে। তাহলে একটা হচ্ছে কি যে দুটো সমান লাঠি বা দুটো সমান উচ্চতার মানুষ, আর একটা হচ্ছে সমান ইন ইটসেলফ, মানে ইকুয়াল ইন ইটসেলফ। নাও সেই যে জিনিসটা, সেটাকে আমরা কি করে রিকালেক্ট করলাম? বাস্তবে বিভিন্ন জিনিস দেখার মাধ্যমে। এই যে ইকুয়াল জিনিসগুলো, মানে দুটো সমান লাঠি যদি আমরা দেখি, তাহলে এই যে পেয়ার মানে এক জোড়া সমান লাঠি, সেই এক জোড়া সমান লাঠি সে যে ইকুয়াল ইন ইটসেলফ তার থেকে একটু কম, মানে তার তুলনায় তার আপেক্ষিকে এটার মধ্যে যে সমান জিনিসটা আছে সেটা অনেক কম, সেটা হচ্ছে প্রকৃত, সেটা হচ্ছে যথার্থ, সেটা হচ্ছে মানে তার অস্তিত্বটা অনেক বেশি সঠিক, বা তার অস্তিত্বটা অনেক বেশি মিনিংফুল, বা অনেক বেশি অ্যাবস্ট্র্যাক্ট, ঠিক আছে? অর্থাৎ সেটা প্রকৃত অর্থে তার অস্তিত্ব আছে, এই যে ইকুয়াল ইন ইটসেলফ। আর তার আপেক্ষিকেই আমরা বলতে পারছি এই দুটো লাঠির সমান লাঠি, বা এই একজোড়া লাঠি এটা হচ্ছে সমান। ওকে, এবার আমরা এখান থেকে চলে আসব আমাদের পয়েন্ট নাম্বার 9, নলেজ ইজ রিকালেকশন নট কালেকশন। অর্থাৎ যে আমরা জ্ঞান অর্জন করি জীবনে, সেই জ্ঞানটা হচ্ছে কি এক ধরনের রিকালেকশন। মানে এই যে আমরা যেমন ইকুয়াল বলে যে ধারণাটা, সেটা আমরা পেলাম কোথা থেকে? বাইরের জগতে দেখে। আমরা বাইরের জগতে দুটো সমান লাঠি বা দুজন সমান মানুষ বা যে কোনো একটা জিনিস দেখছি আমরা, তারপর সেগুলোকে দেখার মাধ্যমে এই যে ইকুয়াল ইন ইটসেলফ বা গুড ইন ইটসেলফ বা রাইট ইন ইটসেলফ, সেই জিনিসটাকে আমরা আবিষ্কার করতে পারছি। কিন্তু এই যে দুটো সমান লাঠি, সেটা যদি আমরা বাস্তবে না দেখতাম তাহলে কিন্তু আমরা সেই জিনিসটাকে রিকালেক্ট করতে পারতাম না। এই অর্থাৎ যা কিছু আমরা জ্ঞান অর্জন করছি সেটা সবসময় রিকালেকশনের মধ্যে দিয়েই হচ্ছে। আমরা চোখে দেখছি, কানে শুনছি বা হাত দিয়ে স্পর্শ করছি, সেই চোখে দেখা, কানে শোনা বা হাত দিয়ে স্পর্শ করার মাধ্যমে বাইরের জগতের সংস্পর্শে আসছি, তারপরে আমরা রিকালেক্ট করছি নলেজটাকে, তারপরে আমরা সেই যে রিকালেকশন সেটাই হচ্ছে আমাদের নলেজ। তাহলে নলেজ ইজ নট কালেকশন বাট রাদার রিকালেকশন। এই যে চোখে দেখা দুটো লাঠির দৈর্ঘ্য সমান, এই চোখে দেখা অথবা কানে শোনা বা হাতে স্পর্শ করা, এটা ছাড়া কখনোই আমরা ইকুয়াল ইন ইটসেলফ সেই জ্ঞানটাকে অর্জন করতে পারতাম না। ওকে, তার অর্থ কি? তার অর্থ হচ্ছে ইকুয়াল ইন ইটসেলফ এটা একটা রিকালেকশন, এটা আমরা বাস্তবটাকে দেখে তার সংস্পর্শে এসে ওটাকে স্মরণ করতে পারছি। তার মানে কি? তার মানে যেহেতু আমরা এটা এই যে ইকুয়াল ইন ইটসেলফ এই নলেজটা যেহেতু আমরা রিকালেক্ট করছি, অর্থাৎ এটা আমাদের মধ্যে আগে থেকেই ছিল, আগে থেকেই আমরা এটা জানতাম। এইখানে সক্রেটস, অর্থাৎ যে প্লেটনিক সক্রেটস, সে এটা বলছে যে আমাদের মধ্যে এই যে নলেজটা ইকুয়াল ইন ইটসেলফ বা জাস্টিস ইন ইটসেলফ বা ট্রুথ ইন ইটসেলফ বা বিউটি ইন ইটসেলফ বা গুড ইন ইটসেলফ, এই যে আইডিয়াগুলো, যে ধারণাগুলো, কোনো একটা জিনিস গুড হতে পারে বা ভালো হতে পারে, বা জাস্টিস বলে একটা জিনিস হয়, বা একটা ইকুয়াল বলে একটা জিনিস হয়, এই যে ধারণাগুলো, সেটা আমাদের মধ্যে জন্ম থেকেই থাকে অথবা জন্মের আগের থেকেই আমাদের মধ্যে ছিল। দুটোর মধ্যে যে কোনো একটা হবে, যে কোনো একটা অপশান আমাদের কাছে বেছে নিতে হবে। কারণ কি বাস্তবটাকে দেখে তারপরেই আমাদের মনে পড়ে যে এটা অ্যাকচুয়ালি গুড বা এটা অ্যাকচুয়ালি জাস্টিস বা এটা অ্যাকচুয়ালি ইকুয়াল। সেই ধারণাটা আমরা কখনোই বাস্তবে দেখি না। কোনো জিনিস দেখে আমরা বলতে পারি না এটাই হচ্ছে ইকুয়াল ইন ইটসেলফ। কোনো একটা জিনিস ইকুয়াল হতে পারে, সমান হতে পারে, কিন্তু অ্যাকচুয়াল যে সমান ইকুয়াল ইন ইটসেলফ সে জেগে উঠছে তার মধ্যে দিয়ে, সেই জন্যই সে সমান। সেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিসের মধ্যে সেটা উঠে আসছে।
দুজনের সমান ব্যাংক ব্যালেন্স, সমান উচ্চতা, দুটো সমান লাঠি বা সমান বাড়ি বা দুটো সমান নৌকো, যা খুশি হতে পারে। ওকে, তাহলে এই যে রিকালেকশন, সেটা হচ্ছে নলেজ, সেটা কি আমাদের মধ্যে জন্ম থেকেই আছে অথবা জন্মের আগের থেকেই আছে? কারণ সেই জ্ঞানটা না থাকলে আমরা কখনোই বাইরের জগৎটা দেখে সেটার কথা আমাদের মনে পড়তো না, সেই রিকালেকশনটা আমাদের হতো না। এটাই হচ্ছে কি বেসিক সক্রেটিক লজিক, মানে প্লেটোনিক সক্রেটিক লজিক। নাও এখান থেকে ধীরে ধীরে এবার সক্রেটস সেই জায়গাটা স্থাপন করার চেষ্টা করছে, যেটা মেন তার থিওরি, যেটা থিওরি অফ ফর্মস। প্লেটোর লেখা দুটো বইতে আমরা এই থিওরি সম্পর্কে খুব ডিটেলসে জানতে পারি। একটা হচ্ছে তার লেখা দ্য রিপাবলিক, আর একটা হচ্ছে কি এই বইটা, যেটা হচ্ছে ফিয়াডো, যেটা নিয়ে আমরা আলোচনা করছি। রিপাবলিক সম্পর্কে আমাদের চ্যানেলে পরবর্তীতে একটা ডিটেলস ভিডিও আসবে, যেখানে আমরা পুরো জিনিসটা, প্লেটোনিক যে ফিলোসফি, সেটা আলোচনা করবো, একটা ফুল লেন্থ ভিডিও। ওকে, তো এবার আমরা চলে যাবো আমাদের নেক্সট পয়েন্টে। আমাদের পয়েন্ট নাম্বার 10 হচ্ছে আর্গুমেন্ট অফ সোলস এক্সিস্টেন্স। এবারে সক্রেটস কি করছে এখানে, প্লেটোনিক সক্রেটস এবারে প্রমাণ করার চেষ্টা করছে বা সেই যুক্তিগুলো দেওয়ার চেষ্টা করছে, যেটার মাধ্যমে সে এই ধারণাটাকে স্পষ্ট করবে এবং স্থাপন করবে যে আমাদের সোল, সেটা আমাদের জন্মের আগেও তার অস্তিত্ব ছিল। এবং এখান থেকে ধীরে ধীরে সক্রেটস সেই থিওরি অফ ফর্মস তার মধ্যে মানে ইনভলভ হবে। নাও সক্রেটস এখানে কি বলছে, এখানে বলছে যে ঠিক যেরকম যা কিছু এক্সিস্ট করে, যা কিছু আমরা চোখে দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, এই পুরো জগৎটা, তার ছাড়াও, সেই জিনিসগুলো ছাড়াও তার বাইরে সেই গুড ইন ইটসেলফ, সেই বিউটি ইন ইটসেলফ, সেই জাস্টিস ইন ইটসেলফ, সেই জিনিসগুলো এক্সিস্ট করে। ঠিক তেমনই আমাদের সোল, আমরা যা কিছু দেখছি তার বাইরে, তার অস্তিত্ব ছাড়াও অনেক আগে থেকে সেই জিনিসটা এক্সিস্ট করে, সোল। কারণ সোল যদি আগে থেকে এক্সিস্ট না করতো, তাহলে সোল হচ্ছে সেই গুড ইন ইটসেলফ, সেই বিউটি ইন ইটসেলফ, সেই জিনিসগুলোর নলেজ পেত না। এবং ঠিক এর উল্টোটা, এই গুড ইন ইটসেলফ, এই বিউটি ইন ইটসেলফ, এই যে জিনিসগুলো, সেই জিনিসগুলোর অস্তিত্ব আছে বলেই সোলের এক্সিস্টেন্স আছে, এবং সোলের এক্সিস্টেন্স আছে বলেই সেই জিনিসগুলোর এক্সিস্টেন্স আছে। অর্থাৎ যেমন বিউটি ইন ইটসেলফ, গুড ইন ইটসেলফ, জাস্টিস ইন ইটসেলফ, এই জিনিসগুলো যেমন অস্তিত্ব আছে, সেই কারণে সোলেরও অস্তিত্ব আছে। এবং সেই কারণেই সোল আগে থেকে এই জিনিসগুলো সম্পর্কে জানে, এই নলেজগুলো সোলের কাছে আসে। এবং যখন সোল বডির থ্রুতে, অর্থাৎ এই মানুষের শরীরের মধ্যে দিয়ে যখন সে জন্ম হচ্ছে, তখন সে বাইরের জগৎ থেকে দেখে বিভিন্ন জিনিস তাকে মনে করতে সাহায্য করছে। যেমন দুটো যদি সমান দৈর্ঘ্যের লাঠি বা সমান উচ্চতার মানুষ যখন সে দেখছে, তখন তার মনে পড়ে যাচ্ছে ইকুয়াল বলে একটা জিনিস হয়, যেটা তার সোলের নলেজ, এটা তার ইন্টেলেক্টের নলেজ। সেখান থেকে সে সেই রিকালেকশনের মাধ্যমে সেই যে নলেজগুলো, তার সোলের যে নলেজগুলো, সেগুলোকে সে ধীরে ধীরে জড়ো করছে, সেগুলোকে সে আবিষ্কার করছে, উন্মোচন করছে। নাও এর মাধ্যমে সক্রেটিস বোঝাতে চাইছে যে এই জিনিসগুলোর অস্তিত্ব এবং সোলের অস্তিত্ব দুটো হচ্ছে একই জিনিস। অর্থাৎ মানে এই বিউটি ইন ইটসেলফ বা গুড ইন ইটসেলফ, তার অস্তিত্বের মাধ্যমেই প্রমাণ হয়ে যাচ্ছে যে সোলের এক্সিস্টেন্স আছে। কারণ ওই জিনিসগুলোর অস্তিত্ব এবং সোলের অস্তিত্ব, সোলটা হচ্ছে একই ফর্ম বা একই অস্তিত্বের সেই একই স্তরের মধ্যে থাকতে পারে সোল, সেটা ছাড়া অন্য জায়গাতে সোল থাকতে পারে না। সেটাই হচ্ছে সোলের ডেফিনেশন, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি সোল বলতে আমরা বুঝি। অর্থাৎ মানে বিউটি ইন ইটসেলফ বা গুড ইন ইটসেলফ, এই জিনিসগুলোর প্রতি যতটা মূল্য সক্রেটিস দিচ্ছে, যে ভ্যালুটা, মানে যে মূল্যটা এই জিনিসগুলোর সাথে জড়িয়ে আছে, সেই একই মূল্য সোলের সঙ্গে জড়িয়ে আছে। সেই জন্য এই জিনিসগুলো একটা আলাদা স্তরে আছে। এবং সেখানেই এই জিনিসগুলোর যেমন কোনো মৃত্যু নেই, সেই বিউটি ইন ইটসেলফ, গুড ইন ইটসেলফ, ঠিক তেমনই সোলের কোনো মৃত্যু নেই। এবং সোলও সেই জিনিসগুলোর মাধ্যমে, মানে এই জিনিসগুলো যদি অস্তিত্ব না থাকতো, তাহলে সোলেরও অস্তিত্ব থাকতো না। এবং যেহেতু এই জিনিসগুলোর অস্তিত্ব আছে, সেজন্য সোলের অস্তিত্ব আছে। এবং সেজন্য সোল আগে থেকে এই জিনিসগুলো সম্পর্কে জানে। কখন আগে থেকে, মানে কি আমাদের জন্মেরও আগে থেকে। এটা ছিল হচ্ছে সক্রেটিসের আর্গুমেন্ট, যে আমাদের সোল জন্মেরও আগে থেকে তার অস্তিত্ব ছিল, জন্মের আগেও সে ছিল। এবার হচ্ছে আমরা চলে আসব আমাদের পয়েন্ট নাম্বার 11, যেটা হলো টু কাইন্ডস অফ এক্সিস্টেন্স, অর্থাৎ দুই ধরনের অস্তিত্ব। সক্রেটিস বলছে এখানে দুই ধরনের অস্তিত্ব আছে। একটা হচ্ছে কি, যেখানে এই গুড ইন ইটসেলফ বা হচ্ছে বিউটি ইন ইটসেলফ, জাস্টিস ইন ইটসেলফ এবং সোল, এই জিনিসগুলো অস্তিত্বের একটা স্তর, ঠিক আছে, যেটা দেখা যায় না, যেটা হচ্ছে অদৃশ্য স্তর। আর একটা হচ্ছে কি দৃশ্যমান, অর্থাৎ ভিজিবল, যেখানে আমরা জগতের সব কিছু দেখতে পাচ্ছি, আমাদের শরীরকে দেখতে পাচ্ছি, গাছপালা, বিভিন্ন বস্তু, অন্যান্য মানুষ এবং পাহাড় পর্বত, নদ নদী, এই সমস্ত কিছু, সব কিছু আমরা দেখতে পাচ্ছি।
তাহলে এই যে দুটো অস্তিত্বের স্তর, একটা হচ্ছে কি ভিজিবল স্তর যেখানে আমরা এখন আছি, আর একটা হচ্ছে কি ইনভিজিবল স্তর যেখানে হচ্ছে কি এই ফর্মসগুলো এক্সিস্ট করে। গুড ইন ইট সেলফ বা বিউটি ইন ইট সেলফ, এগুলোকে বলা হচ্ছে ফর্ম, মানে হচ্ছে প্রকৃত রূপ এক একটা, সেই রূপগুলো বা সেই ফর্মসগুলো এক্সিস্ট করে। নাও এই যে ভিজিবল সেই জিনিসটা হচ্ছে কি আমাদের বডি, আমাদের শরীর, আর সোল হচ্ছে কি সেই ইনভিজিবল জিনিসটা। ওকে, নাও সোল হচ্ছে মাস্টার আর বডি আমাদের সেটা হচ্ছে কি স্লেভ, অর্থাৎ সেটা হচ্ছে একটা কৃতদাসের মতো। আর সোল হচ্ছে একটা মাস্টার যে এই কৃতদাসটাকে চালনা করবে, পরিচালনা করবে। নাও আমাদের শরীর বডি সেটা হচ্ছে কি মর্টাল, আর সোল সেটা হচ্ছে কি ইমমর্টাল। আমাদের বডি সেটা হচ্ছে কি চেঞ্জেবল, সেটা পরিবর্তন হয় প্রতিনিয়ত, কিন্তু এই সোল বা এই বিউটি ইন ইটসেলফ, এই গুড ইন ইটসেলফ, এগুলো পরিবর্তন হয় না। নাও এগুলো হচ্ছে মানে পরিবর্তনের ঊর্ধ্বে, মানে অপরিবর্তনীয়। অন্যদিকে আমাদের বডি হচ্ছে কি মাল্টিফোল্ড, অর্থাৎ অনবরত তার প্রতিনিয়ত সে পরিবর্তন হতে থাকছে, সে হচ্ছে মাল্টিফোল্ড। সোল হচ্ছে কি ইউনিফর্ম। অন্যদিকে সোল হচ্ছে কি একটা ইন্টেলেক্ট যেটা দেখা যায় না। তো এইভাবে সক্রেটিস এই দুটো অস্তিত্বের স্তরকে সে বোঝানোর চেষ্টা করছে, একটা হচ্ছে দৃশ্যমান, একটা হচ্ছে অদৃশ্য, ভিজিবল, ইনভিজিবল। ইনভিজিবলের মধ্যে কি আছে? ইনভিজিবলের মধ্যে আছে কি সেই ট্রু ফর্মসগুলো, যেগুলো কখনোই পরিবর্তন হয় না, যেগুলো সবসময় আনচেঞ্জ থাকে, এবং সেটা হচ্ছে কি ইউনিফর্ম, মানে সমষ্টি, মানে তার একটা, মানে সেটা একটা একটার সাথে জুড়ে একটা সমষ্টি আছে, সেটা ইউনিটি আছে, একটা সমষ্টিবদ্ধভাবে তার অস্তিত্ব আছে। এবং যেটা হচ্ছে কি ইমমর্টাল, যার কোনো মৃত্যু নেই, যার কোনো শেষ নেই। আর অন্যদিকে বডি বা শরীর সেটা হচ্ছে কি স্লেভের মতো, সেটা হচ্ছে কৃতদাসের মতো, সে হচ্ছে মাল্টিফর্ম, সে প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, এবং সে কি করছে না সেই শরীরের মানে সেই দৃশ্যমান স্তরটা সেটা পরিবর্তনের মাধ্যমে তার একটা মৃত্যু আছে, তার একটা সৃষ্টি আছে বা জন্ম আছে, এবং তার একটা শেষও আছে বা একটা মৃত্যু আছে। এই হচ্ছে দুটো স্তর অস্তিত্বের। যেখানে সেই ইনভিজিবল স্তরটা সেটা হচ্ছে কি মাইন্ড, মানে মাইন্ডফুল, তার একটা মাইন্ড আছে, একটা ইন্টেলেক্ট আছে। কিন্তু ভিজিবল স্তরটা সেটা হচ্ছে মাইন্ডলেস, তার নিজস্ব কোনো মাইন্ড বা তার নিজস্ব কোনো ইন্টেলেক্ট নেই। সে পরিচালনা হতে থাকে বা তাকে পরিচালনা করতে থাকে কে না হচ্ছে এই সোল, যে হচ্ছে অ্যাকচুয়ালি মাস্টার, আর বডিটা হচ্ছে কি স্লেভ, এবং সেই জগতে এখন কিছু সময়ের জন্য এসছে সোল এই বডির মধ্যে দিয়ে। ওকে, তো এইভাবে সক্রেটিস দুটো স্তরের মাধ্যমে সমগ্র অস্তিত্বটাকে সে এক্সপ্লেন করার চেষ্টা করছে। এবার এই সব কিছু বলার পর আমাদের এখানে দুজন লিসেনার আছে, মানে দুজন যারা সক্রেটিস তো জেলের মধ্যে সেখানে আলোচনা করছে, সেখানে সক্রেটিসের যারা বন্ধু আছে, যারা পিপল আছে, তাদের মধ্যে থেকে দুজন এমন আছে যারা সক্রেটিসের বিরুদ্ধে একটা কাউন্টার আর্গুমেন্ট দেবে, এবং তারা এটা বোঝানোর চেষ্টা করবে সক্রেটিসকে যে কেন সক্রেটিস ভুল তার যুক্তিগুলো। ওকে, সেখান থেকে আমাদের শুরু হচ্ছে কাউন্টার আর্গুমেন্টের পোর্শনটা। আমাদের পয়েন্ট নাম্বার 12 হচ্ছে ফার্স্ট কাউন্টার আর্গুমেন্ট। ওকে, নাও সক্রেটিস তো জেলের মধ্যে আছে, সেখানে সে আলোচনা করছে। নাও সেখানে সক্রেটিসের বিরুদ্ধে প্রথম যে কাউন্টার আর্গুমেন্টটা দিচ্ছে সে হচ্ছে সিমিয়াস। নাও সিমিয়াস সক্রেটিসকে এখন বলছে, সক্রেটিস বিষয়টা তো উল্টোও হতে পারে। অর্থাৎ সিমিয়াস কি করছে, আমাদের বডিটাকে মানে তুলনা করছে একটা বাদ্যযন্ত্রের সাথে। লায়ার বলে একটা বাদ্যযন্ত্র সেই সময় পপুলার ছিল, গিটারের মতো একটা যন্ত্র ভাবতে পারি আমরা, ঠিক আছে, বা একতারার মতো একটা যন্ত্র যেখানে একটা কাঠের টুকরো থাকে, অনেকগুলো স্ট্রিং থাকে, সেই স্ট্রিংগুলোতে বাজালে একটা সুর তৈরি হয়। নাও সিমিয়াস সক্রেটিসকে বলছে যে ঠিক যেমন একটা কাঠের টুকরো, একটা বাদ্যযন্ত্র আছে, সেই বাদ্যযন্ত্রের মধ্যে অনেকগুলো স্ট্রিংয়ের মধ্যে বাজালে একটা সূক্ষ্ম টিউন তৈরি হয়, একটা সুর তৈরি হয় মিউজিকের মতো। নাও আমাদের সোল হচ্ছে সেই সূক্ষ্ম জিনিসটা, সেই টিউনটা, সেই টোনটা। আর যে কাঠের টুকরের মাধ্যমে সেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে আমাদের বডি। আমাদের বডি হচ্ছে কি একটা গ্রস জিনিস, একটা মোটা জিনিস সেই বাদ্যযন্ত্রের মতো, আর তার মধ্যে থেকেই সেই সূক্ষ্ম জিনিসটা সেটা উঠে আসছে, সেই টোনগুলো বা সেই টিউনগুলো। নাও যখন সেই বাদ্যযন্ত্রটাকে, সেই গিটারের মানে গিটারটা বা সেই কাঠের টুকরোটাকে যদি আমরা মানে ধাক্কা মারি, মানে বাড়ি মেরে যদি ভেঙে ফেলে দিই, তখন কি হবে, সেই গিটারটা ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে তার যে টিউনসগুলো সেগুলো হচ্ছে কি ভেঙে ধ্বংস হয়ে যাবে, সেগুলো নষ্ট হয়ে যাবে, ওটাকে আর কোনোভাবে ব্যবহার করা যাবে না। নাও ঠিক সেরকমই আমাদের শরীরের মধ্যে থেকেই সেই সোলটা বা সেই ইন্টেলেক্টটা বা সেই একদম ইনার যে স্পিরিটটা সেটা উঠে আসছে, সেটা এই জৈবিক প্রক্রিয়ার মধ্যে থেকেই উঠে আসছে, তারই একটা অত্যন্ত সূক্ষ্ম একটা বিষয়। যখন আমাদের শরীর মৃত্যুর মধ্যে চলে যাবে, তখন মৃত্যুর সাথে সাথে সেই জিনিসটাও, সেই সূক্ষ্ম জিনিসটা, সেই সোলটাও সেটা হচ্ছে মিলিয়ে যাবে, সেখানেই তার মৃত্যু হয়ে যাবে। এটা হচ্ছে কি সিমিয়াসের যুক্তি। সিমিয়াসের কাছে সোল অত্যন্ত সূক্ষ্ম বিষয়, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, খুব ভ্যালুয়েবল বিষয়, এবং সেটা খুবই সাটেল।
কিন্তু তার মানে এই নয় যে সেটা মানে মৃত্যুর ঊর্ধ্বে বা মৃত্যুকে সার্ভাইভ করে যাবে বা জন্মের আগেও ছিল। সিমিয়াস বলছে কি এই যা কিছু আমরা দেখছি এটাই সব কিছু, এর মধ্যে থেকেই অত্যন্ত সূক্ষ্ম একটা জিনিস উঠে আসছে, ঠিক আছে। এবং যখন সেই বাদ্যযন্ত্রটাকে আমরা বাড়ি মেরে ভেঙে ফেলে দিচ্ছি তখন সেই যন্ত্রের থেকে উঠে আসা সূক্ষ্ম সেই টোনটা, সেই যন্ত্রটা ভেঙে যাওয়ার অনেক আগেই সেই টোনটাও ভেঙে যাবে, সেই টোনটা হচ্ছে একেবারে মিলিয়ে যাবে, পেরিশ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তার মৃত্যু হয়ে যাবে। ঠিক সেরকমই আমাদের শরীরটাকে সিমিয়াস এখানে তুলনা করছে সেই যন্ত্রটার সাথে বা সেই গিটারের সঙ্গে, আর আমাদের সোলটাকে তুলনা করছে সেই টোনের সঙ্গে। এটা হচ্ছে ফার্স্ট আর্গুমেন্ট সক্রেটসের বিরুদ্ধে। কে দিচ্ছে না সিমিয়াস। আমাদের পয়েন্ট নাম্বার 13 হচ্ছে সেকেন্ড কাউন্টার আর্গুমেন্ট। না এতক্ষণ ধরে সক্রেটসের সেখানে সে যে আলোচনা করলো তার বিরুদ্ধে একটা যুক্তি দিল কে, আমাদের সিমিয়াস বলে একজন চরিত্র। এবার হচ্ছে কি সেলেব বলে অন্য আরেকটা চরিত্র, সে হচ্ছে আরেকটা কাউন্টার আর্গুমেন্ট দিচ্ছে সক্রেটসের যে থিসিস বা থিওরি তার বিরুদ্ধে। নাও সেলেব বলছে কি যে সিমিয়াসের যে আর্গুমেন্টটা সেটা আমার কাছে অত বেশি যুক্তিপূর্ণ মনে হচ্ছে না, সেটা অনেক বেশি মানে খুবই শক্তিশালী একটা তার মধ্যে আর্গুমেন্ট আছে এমনটা আমার মনে হচ্ছে না। কিন্তু আমার একটা অন্য প্রশ্ন আছে সক্রেটস, সেটা হচ্ছে এরকমটাই যে আমরা যেমন আমাদের জামা কাপড় পাল্টে নিই, পরিবর্তন করি, মানে একটা জামা পরছি তারপর সেটা দেখা গেল ছিঁড়ে গেছে বা অনেক জায়গাতে সেটা নোংরা হয়ে গেছে, তারপর সেটা কি আমরা বাদ দিয়ে দিই, ফেলে দিই, তারপর একটা অন্য জামা পরলাম, তারপর সেটা অনেকদিন পরতে পরতে সেটা আবার ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়, তারপর আমরা সেটাকে বাদ দিয়ে অন্য জামা কাপড় পরি। এরকম করে আমরা অনেকগুলো জামা কাপড় পরিবর্তন করতে থাকি, তারপর একটা সময় পরে গিয়ে কিন্তু আমাদের শরীরটা সেটা হচ্ছে অপরিবর্তনীয় থাকে। কিন্তু যেটা অপরিবর্তনীয় সেই যে শরীর, সেটাও কি চলতে চলতে একটা সময় পরে গিয়ে সেও মারা যায়। ঠিক তেমনই এখানে সেলেব বলতে চাইছে যে আমাদের যে সোলটা সে হতে পারে যে অনেকগুলো জন্মের মধ্যে দিয়ে, জন্ম মৃত্যুর মধ্যে দিয়ে যাচ্ছে। হতে পারে সে আগে জন্ম হয়েছিল, তা মারা গেছে, আবার এখন আমাদের এই শরীরের মধ্যে আছে, সে আবার মানে এই শরীরটার মৃত্যু হয়ে যাবে, তারপর আবার একটা অন্য শরীরে থাকবে। কিন্তু এরকম করতে করতে সে কোনো একটা সময় একটা লাস্ট ডেথ আসবে, একটা শেষ মৃত্যু আসবে, যেখানে সেই মানে সেই সোলটারও মৃত্যু হয়ে যাবে। যেমন আমরা জামা কাপড় পাল্টাতে থাকি তেমন আমাদের শরীরটা অপরিবর্তনীয় কিন্তু আমরা জামা কাপড় পাল্টাচ্ছি, ঠিক তেমনই আমাদের সোলটা অপরিবর্তনীয়। সেলেবের কাছে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই যে আমাদের সোল কখনো চেঞ্জ হয় না বা পরিবর্তন হয় না। কিন্তু সোল বিভিন্ন শরীরের মধ্যে দিয়ে যাচ্ছে, যেতে যেতে কোনো একটা সময় সে হয়তো পুরোপুরি মারা যাবে, সে হয়তো সেই শরীরের সাথে সাথেই শেষবারের মতো জন্ম হলো, তারপর সেই শরীরের সঙ্গে সে মিলিয়ে যাবে, সেও সেই সোলটারও পুরোপুরি মৃত্যু হয়ে যাবে, এটাও তো হতে পারে। অর্থাৎ সেলেব বলছে যে আমাদের জন্মের আগে যে সোল ছিল এবং সে রিকালেকশনের মাধ্যমে যে নলেজ গ্যাদার করছে, এটা নিয়ে তার কোনো সন্দেহ নেই, এটা নিয়ে তার কোনো ডাউট নেই। কিন্তু আমাদের মৃত্যুর পরেও যে সোল থাকবে সেখানে একটা ডাউট আছে। সেলেবের মতে সক্রেটসের থিসিসটা জন্মের আগে যে আমাদের সোল ছিল সেটাকে ভালোভাবে প্রমাণ করছে, কিন্তু মৃত্যুর পরে যে সোল থাকবে সেটাকে কিন্তু এখনো ভালোভাবে সক্রেটস প্রমাণ করেনি। এটা হচ্ছে সেলেবের লজিক, এটা হচ্ছে সেলেবের যুক্তি। নাও এই যে দুটো কাউন্টার আর্গুমেন্ট, সক্রেটস হচ্ছে কি সেই কাউন্টার আর্গুমেন্ট দুটোকে লজিক্যালি এবার সক্রেটস আর নিজস্ব আর্গুমেন্ট দেবে, দিয়ে হচ্ছে সেলেব এবং সিমিয়াস দুজনকে বোঝানোর চেষ্টা করবে যে কেন তাদের আর্গুমেন্টের মধ্যে ভুল আছে, কোথায় গলদ আছে, এবং সক্রেটস তারপরে এবার আরও ডিটেলসে গিয়ে প্রমাণ করার চেষ্টা করবে যে কিভাবে আমাদের সোল আমাদের মৃত্যুর আগে, আমাদের জন্মের আগে এবং আমাদের মৃত্যুর পরেও তার অস্তিত্ব থাকবে। এবং তার সঙ্গে সঙ্গে সক্রেটস আরও কতগুলো জিনিস সম্পর্কে সে এখানে আলোচনা করবে। তবে আজকের ভিডিওটা আমাদের এখানেই শেষ। এটা হচ্ছে আমাদের পার্ট 1 ছিল। এই যে ফিয়াডো, এই যে বইটা প্লেটোর লেখা, যেটা প্লেটনিক সক্রেটস, যাকে নিয়ে আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম, সেটা হচ্ছে আমাদের এই পুরো ভিডিওটার পার্ট 1 ছিল। এরপরে আমাদের একটা সেকেন্ড পার্ট আসবে, যে পার্টে আমরা এরপরে যে কাউন্টার আর্গুমেন্টের পরে সক্রেটস যে লজিকগুলো দিচ্ছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সেটা আশা করি এক সপ্তাহের মধ্যেই চলে আসবে আমাদের সেই পরের ভিডিওটা। তো যেখানে গিয়ে এই পুরো বইয়ের পুরো জিনিসটা মানে পুরো কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিংটা কমপ্লিট হবে, পুরোটা সম্পূর্ণ হবে, এবং এই পুরো যে আর্গুমেন্ট, কাউন্টার আর্গুমেন্টের পুরো বিষয়টা সেখানে আমাদের কাছে স্পষ্ট হবে। ওকে, ভিডিওতে পুরো জিনিসটা আলোচনা করলে ভিডিওটা অনেক দীর্ঘ, অনেকটা লেন্দি হয়ে যাচ্ছিল, অনেক বড় হয়ে যাচ্ছিল। তো সেই জন্য আমরা এটাকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি, পর্ব 1 বা পার্ট 1 আর একটা পর্ব 2 বা পার্ট 2, যাতে করে যেন পুরো ভিডিওটা সবাই যেন দেখতে পারে। কারণ একবারে বসে অনেক দীর্ঘ একটা 1.5 ঘন্টার ভিডিও হলে দেখাটা অনেক সময় মানে আমাদের অতটা ধৈর্য থাকে না আজকের দিনে বেশিরভাগ মানুষের। সেই জন্য আমরা দুটো পার্টে ভাগ করে দিয়েছি, তো যাতে করে সবাই যেন ভিডিওটা দেখতে পারে। তো আজকের জন্য এতটুকুই ছিল। আজকের ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ। চলো টাটা আজকে।